আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার প্রিয় আয়শাপুরীর গল্প নিয়ে। আয়শাপুরীকে নিয়ে এই চ্যানেলে আরও অনেক গল্প আছে, শুনে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আয়শাপুরীর সবগুলো গল্পর লিংক দিয়ে দিব। আয়শাপুরীর এক একটা গল্প এক এক রকম ভালো লাগবে শুনলে। আজকের গল্পটা স্পেশাল হতে চলেছে। গল্পটা শুরু করার আগে কিছু কমেন্ট পড়ে নিই, তারপর শুরু করি স্পেশাল গল্পটা। কিছুদিন আগে আয়শাপুরীর গল্প অনেকে কমেন্ট করেছেন। আজ কিছু নাম বলছি। আমাদের কমেন্ট করেছেন রাজন দেবনাথ, হাসান, স্বাধীন হোসেন, নূরনবী, শেখ তামিম, আরাফাত, হাফিজুল ইসলাম, রাজু খান, মোহাম্মদ টুটুল। এছাড়াও ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন রাহিম আলী, মোহাম্মদ সাব্বির, রাকিবুল আলী, ইকরামুল হোসাইন, মোহাম্মদ হানজাল। এছাড়াও মালয়েশিয়া ও বিভিন্ন দেশ থেকে আমাদের গল্প শুনছেন অনেক বাংলাদেশি ও ইন্ডিয়ান রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা। সবাইকে কালো রাত 24-এর পরিবারের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। অনেকের কমেন্টের নাম না থাকার কারণে বলতে পারছি না। যারা কমেন্ট করেছেন বা গল্পটা শুনছেন সবাইকে আবার অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরু করছি আয়শাপুরীর স্পেশাল গল্প। সকালবেলা ঘুম ভেঙে গেল আয়শাপুরীর ডাকে। আয়শার ডাকে ঘুম ভেঙে যেতে ওকে বললাম, কি হলো, এভাবে ডাকছো যে? আমার কথা জবাবে আয়শা বলল, মা ডাকছে, গিয়ে শোনো কি বলে যাও। আয়শার কথায় বিছানা থেকে উঠে ব্রাশ করতে করতে মায়ের কাছে গিয়ে দেখলাম মা রেডি হচ্ছে। মাকে রেডি হতে দেখে বললাম, মা রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমাকে নাকি ডেকেছ? আয়শা বলল। আমার কথায় মা বললেন, তোর মামা বাড়িতে যাচ্ছি। তোর মামিকে জিনে ধরেছে, কাল সারা রাত নাকি তোর মামার ঘুমাতে পারিনি। মায়ের এমন কথায় আমি অবাক হয়ে বললাম, কি বলো, মামিকে জিন ধরেছে? তখন মা বলল, হ্যাঁ বাবা, সত্যি। তোর মামিকে জিন ধরায় তোমার মামি নাকি পুরুষ মানুষের মতো করে কথা বলছে। আমি তোর মামা বাড়িতে যাই। আর বৌমা, তুমি দেখো তো নিশাদের মামিকে যে জিনটা ধরেছে তাকে ছাড়াতে পারো কিনা। মায়ের এমন কথায় আমি বললাম, আরে মা কি বলো, আয়শাপুরী আমার বউ, এটা কি মামা মামি ওরা কেউ জানি নাকি? এটা তো তোমরা জানো শুধু। ওখানে আয়শাপুরী যাওয়াটা ঠিক হবে না। ওখানে সালাম দাদুকে যেতে হবে। তুমি মামা বাড়িতে যাও, আমি সালাম দাদুর বাড়িতে গিয়ে দুপুরে বা বিকালে মামা বাড়িতে আসবো, কেমন? আমার কথায় মা বললেন, ঠিক আছে, তাহলে তাই কর। সালাম চাচা তো ভালো কবিরাজ, তুই সালাম চাচার বাড়িতে গিয়ে ওনাকে নিয়ে আসিস। আমিও তোর বাবা চলে গেলাম, কেমন? কথাটা বলে মা ও বাবা চলে গেলেন মামা বাড়িতে। এদিকে আমি ঘরে গিয়ে আয়শাকে বললাম, আয়শা সবই তো শুনলা, কি করবা? তুমি কি কিছু করবা নাকি সালাম দাদুকে জানাবো? আমার কথা আয়শা বললেন, সালাম দাদুকে বলো, উনি তো কবিরাজ, সালাম দাদু পারবে ওই কাজটা করতে। তাছাড়া আমি তো অদৃশ্যভাবে থাকবো, তোমাদের সাথে সমস্যা নেই। আয়শার কথায় আমি রেডি হয়ে ঘরে তালা লাগিয়ে আয়শাও আমি সালাম দাদুর বাড়ির দিকে যেতে লাগলাম। আয়শা অদৃশ্যভাবে ছিল, আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছিল না। তো আমিও আয়শা গল্প করতে করতে সালাম দাদুর বাড়িতে গেলাম। সালাম দাদুর বাড়িতে গিয়ে দাদুকে ডাক দিতে দাদি বেরিয়ে এলো। দাদি বেরিয়ে আসে আমি বললাম, দাদি সালাম দাদুকে, উনি কি বাড়িতে নেই? আমার কথার জবাবে দাদি বললেন, তো দাদু ওই বাবুলের বাড়িতে গেছে। বাবুলের ছেলেটাকে নাকি ডাকিনি ধরেছে। বাবুলের বাড়িতে যা, তোর দাদুর দেখা পাবি। দাদির কথা আমি বললাম, ঠিক আছে দাদি। এই বলে বাবুল চাচার বাড়ির দিকে যেতে লাগলাম। বাবুল চাচার বাড়ি এই তো পাশের। আমি অল্প সময়ে বাবুল চাচার বাড়িতে গিয়ে দেখলাম সেখানে অনেক মানুষ। আমি মানুষদের ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখলাম সালাম দাদু মাটিতে বসে আছে, আর সালাম দাদুর সামনে বাবুল চাচার ছেলেটা বসে আছে। আমি সেখানে গিয়ে চুপ করে রইলাম। ওদিকে সালাম দাদু সেই ছেলেটার শরীরে ভর হওয়া ডাইনিকে বলছে, বল তুই কি ছেলেটাকে ছেড়ে যাবি নাকি বন্দি হবি? সালাম দাদুর কথায় সে ছেলেটার শরীর থেকে ডাইনিটা বলছে, না যাব না, আমি আম গাছে বসেছিলাম, তখন এই ছেলেটা গিয়ে আম গাছের নিচে নোংরা করেছে, সেজন্য ওকে ধরেছে আমি ওকে ছাড়ব না। তখন সালাম দাদু বললেন, ও তো ছেলে মানুষ, এখনও তো ততটা বোঝে না, আর ও তো তোকে দেখতেও পারিনি, তাই না? তোকে শেষবারের মতো বলছি, ছেলেটাকে ছেড়ে যাবি নাকি যাবি না? তখন সেই ডাইনিটা বললেন, যাব, আমি এখনই ছেড়ে যাব, আমাকে কিছু করো না, মাফ করে দাও, আমি এখনই চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না এখানে। হঠাৎ করে ডাইনি এমন ভয় পেয়ে যাওয়া দেখে সালাম দাদু বললেন, তুই কি সত্যি যাবি? তখন আবারও ছেলেটার শরীর থেকে ডাইনিটা বলল, হ্যাঁ আমি এখনই চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে।
ডাইনির কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, যা, চলে যা। তখনই সাথে সাথে সেই ছেলের শরীর থেকে চলে যায় ডাইনি। এদিকে তখন ছেলেটাকে দেখতে আসা সবাই বাড়িতে চলে যায়। সবাই চলে যাবার পর সালাম দাদু আমাকে দেখে বলে, আরে নিশাদ, তুই এখানে? তোকে আবার কে খবর দিল এখানে ডাইনি ছড়ানো হচ্ছে? সালাম দাদুর কথা জয় ওনাকে বললাম, আরে এমন কিছু না দাদু, একটা সমস্যা হয়ে গেছে, তাই তোমার বাড়িতে এসে জানতে পারলাম তুমি এখানে। আমার কথায় দাদু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বল। তখন আমি বললাম, দাদু, আমার মামিকে জিন ধরেছে। কাল সারা রাত নাকি মামি পুরুষ মানুষের কণ্ঠে কথা বলছে। সকালে উঠে মা বাবা গেছে মামিকে দেখতে, আর যাবার সময় বলে গেছে তোমাকে নিয়ে যেতে। এখন চলো, মামা বাড়িতে যেতে হবে। আমার কথায় সালাম দাদু বললেন, ও এই ঘটনা, আচ্ছা সমস্যা নেই, তোর মামা বাড়িতে যাব, তার আগে খাবার খেয়ে নে। এখন তো দুপুর হয়ে গেছে, আমার বাড়িতে চল, বাড়িতে গিয়ে খাবার খেয়ে তারপর যাই, আয়। কথাটা বলে আমার হাতটা ধরে দাদু তার বাড়ির দিকে যেতে লাগলেন। তখন আমি দাদুকে বললাম, দাদু, আয়শা আছে আমার সাথে। আমার কথা আয়শায় সালাম দাদুকে দেখা দিলেন। আয়শাকে দেখিয়ে সালাম দাদু বললেন, ও এইবার বুঝতে পারছি বাবুলের ছেলের শরীরে ভর করা ডাইনি কেন হঠাৎ করে ভয় পেয়ে গেল, কেন ভয় পেয়ে মাফ চাইতে লাগলো। আয়শা, তুমি ডাইনিকে ভয় দেখেছ নিশ্চয়ই? সালাম দাদুর কথায় আয়শা বললেন, ভয় তো দেখায়নি দাদু, আমি শুধু ওখানে গিয়ে ওর দিকে তাকিয়েছি, এতেও ভয় পেয়েছে। আয়শার কথায় সালাম দাদু হেসে বললেন, ভয় পাবে না, তুমি তো আর সাধারণ কোনো পরী না, তোমাকে দেখে অনেক শক্তিশালী জিনপুরীরা ভয় কাঁপে, সেখানে ডাইনি তো কিছুই না। এভাবে দাদুর সাথে গল্প করতে করতে ওনার বাড়িতে আসলাম। সালাম দাদুর বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে সেখানে কিছুক্ষণ আরাম করলাম। বেশ কিছুক্ষণ আরাম শেষে সালাম দাদু বললেন, নিশাদ, চল তোর মামা বাড়িতে যাই, পাশের গ্রামেই তো তোর নানা বাড়ি, তাই না? আমি গিয়েছিলাম এর আগে একবার। দাদুর কথা আমিও আয়শা দাদুর সাথে হাঁটতে লাগলাম। আমরা হাঁটছি আর গল্প করছি। এখানে ছোট্ট করে একটা কথা বলে নিই, যারা নতুন এই গল্পটা শুনছেন তাদের বলছি, আয়শাপুরী আমার বউ। আয়শাপুরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে, যার শক্তি অনেক। আয়শাপুরীর চুরির জন্য ওর সাথে সহজে কোনো জিনপুরী শক্তি দিতে পারে না। আয়শাপুরী আমার বউ আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। গল্পটা শুনতে থাকুন, সামনে সব বুঝতে পারবেন। যাই হোক, এভাবে বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম মামা বাড়িতে। আমরা মামা বাড়িতে যাবার পর মা বললেন, এই ওই তো ওরা এসে গেছে। এই বলে মাও আমাকে ও সালাম দাদুকে একটা ঘরে বসালেন। ঘরে বসে মা বললেন, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। মায়ের কথায় সালাম দাদু বললেন, না না, এখন কিছু খাবো না, আমরা তো ভাত খেয়ে এসলাম কেবলই। এদিকে আমি বললাম, হ্যাঁ মা, আমরা ভাত খেয়ে তারপর আসলাম, এখন নাস্তা দিও না। আমার কথায় সালাম দাদু বললেন, নিশাদের মামি কোথায়? তখন মা বললেন, এই তো পাশের রুমে। মায়ের কথায় সালাম দাদু আমাকে বললেন, নিশাদ চল, তোর মামির ঘর চল, ওনাকে দেখতে হবে। দাদুর কথা মতো ওনাকে নিয়ে পাশের ঘরে মামির কাছে গেলাম। মামির কাছে গিয়ে দেখলাম মামিকে বেঁধে রেখেছে, মামা পাশে বসে আছে। আমার ঘরে যাওয়ায় সালাম দাদু মামিকে দেখে বললেন, ওনাকে বেঁধে রাখছেন কেন? দাদুর কথা জবাবে মামা বললেন, গতকাল সন্ধ্যার পর থেকেও কেমন করতে থাকে, ওর কণ্ঠ পাল্টে পুরুষদের মতো কথা বলতে থাকে। শুধু তাই না, ওকে ধরে রাখা যাচ্ছিল না, শুধু বাইরে যেতে চাই, তাই কোনো উপায় না পেয়ে মা পায়ে বেঁধে রেখেছে। মামার কথায় সালাম দাদু বললেন, ওনার বাঁধনটা খুলে দিন। দাদুর কথায় মামির বাঁধন খুলে দেওয়া হয়। মামি তখন স্বাভাবিক ছিল, ওনার শরীরে সেই জিন হাজির ছিল না। মামির বাঁধন খোলার পর সালাম দাদু মামিকে বললেন, আচ্ছা মা, তুমি কি কিছু দেখেছ বা ভয় পেয়েছ? দাদুর কথা জবাবে মামি বললেন, হ্যাঁ, গতকাল সন্ধ্যার সময় আমি মাছ কেটে সেগুলো টিউবওয়েলের পাড়ে ধুতে যাই। আমি মাছগুলো ধুয়ে ঘরে আসবো এমন সময় দেখি কালো পোশাক পরা একজন ভয়ঙ্কর বৃদ্ধা। আমি সেই ভয়ঙ্কর চেহারা দেখে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছুই মনে নেই। এরা সবাই বলছে গতকাল রাতে আমার শরীরে নাকি সেই জিন ভর করেছে। এগুলো আমি কিছুই জানি না। মামির কথায় সালাম দাদু বলেন, আচ্ছা আপনাদের বাড়িতে কি সরিষা আছে? থাকলে একটা প্লেটে করে আমাকে দিন তো। তখন মামা বললেন, হ্যাঁ আছে। এই বলে মামা একটা প্লেটে করে সরিষা এনে সালাম দাদুকে দিলেন। সালাম দাদু প্লেটে সরিষা নিয়ে বললেন, ঘরের দরজাটা চাপিয়ে দিন আর ঘরের লাইটটা অফ করুন। দাদুর কথাই তাই করা হয়। ঘরের লাইট ও দরজা চাপিয়ে দেয়ায় সালাম দাদু সেই সরিষাগুলোতে হাত দিয়ে নড়াচড়া করতে লাগলেন আর চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে ঘরটা কেঁপে উঠল, আর তখনই মামির শরীরে এসে উপস্থিত হলো সেই জিন। জিনটা মামির শরীরে উপস্থিত হলে সালাম দাদু বললেন, কে তুই?
তুই এই মেয়েটাকে গতকাল সন্ধ্যায় ভয় দেখিয়েছিস কেন? ক্যানিনার শরীরে ভর করেছিস। দাদুর কথা জবাবে মামির ভেতরে থাকা জিন বললেন, আমি ওকে পছন্দ করি, এখন থেকে না অনেক আগে থেকেই পছন্দ করি। আমি ওকে বিয়ে করতে চাইছি, কিন্তু ওর বাবা ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। ওর বিয়ে হয়েছে, এতে সমস্যা নেই, তবু আমি ওকে নিয়ে যাব, ওকে বিয়েও করব। সেই জিনের এমন কথায় সালাম দাদু বললেন, তুই মুক্ত থাকলে তুই এনাকে বিয়ে করবি, তাই না? তোকে তো এখনই বন্দি করে ফেলবো। সালাম দাদুর এমন কথায় সেই জিন একটা হাসি দিয়ে বলল, সালাম, তুই কি আমার কথা বিশ্বাস করছিস? মজা করলাম, তোর সাথে মজা করলাম। তুই আমাকে বন্দি করবি, পারবি না? তোর সেই হিম্মত নেই রে সালাম। তোর বাবা রহমত কবিরাজ তোর মতো সাহস দেখাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছে। বাবার মতো হয়েছিস রে সালাম। সেই জিনের কথায় সালাম দাদু অবাক হলেন, কারণ এর আগে কোনো জিনপুরি সালাম দাদুর বাবাকে নিয়ে কথা বলেনি, ওনার বাবার বিষয়ে জানেননি। এদিকে তখন সালাম দাদুকে চিন্তিত দেখে সে জিনটা আবারও বললেন, কি সালাম, কি চিন্তা করছিস? তোর এই চামচা, তোর বড় বাবা জিন কোথায়? ওকে ডাকবি না? ডাক, ওকে ডাক। তোর বড় বাবা জিনের বাবা, ওর নাম ইয়াজিদ। সেই ইয়াজিদ আসলেও আমার বিষয় কিচ্ছু বলতে পারবে না। কথাটা বলে সে জিনটা একটা হাসি দেয়। সেই জিনের এমন কথাবার্তা হাসিতে সালাম দাদু বুঝতে পারেন এ কোনো সাধারণ জিন নয়, এ একটা মহাশক্তি, অনেক পুরনো বয়স্ক জিন। সালাম দাদু এসব মনে মনে ভেবে মামির শরীরে থাকা সে জিনটাকে বললেন, কে তুই? সাহস থাকলে পরিচয় বল। তখন মামির শরীরে থেকে সে জিনটা বললেন, আমি কেন আমার পরিচয় বলবো? তোর কত বড় শক্তি, আমার বিষয়ে খোঁজ নিয়ে বল। আমার বিষয়ে কিছু জানতে পারিস কিনা দেখ। আমি আমার ইচ্ছেতে চলি। সালাম, তুই মনে করিস না তুই আমাকে এখান থেকে হাজির করেছিস? আমি ইচ্ছে করে হাজির হয়েছি এখানে, আমার ইচ্ছেতে এখন চলে গেলাম। কথাটা বলে মামির শরীর থেকে সে জিনটা চলে গেল। জিনটা চলে যাবার পর সালাম দাদু বললেন, জিনটা চলে গেছে, আপনারা কেউ ভয় পাবেন না, আমি দেখি কি করা যায়। কথাটা বলে সালাম দাদু মামিকে দোয়া কালাম পরে ফু দিয়ে পাশের ঘরে চলে যায়। পাশের ঘরে যাবার পর আমি দাদুকে বললাম, দাদু এখন কি করবা? তখন সালাম দাদু আমাকে বললেন, নিশাত, দরজাটা লাগা। দাদুর কথা মতো আমি দরজা লাগালে সালাম দাদু আয়শাকে ডাকেন। আয়শা ঘরেই ছিল। দাদু বলেন, আয়শা সামনে আসো, কথা আছে। দাদুর কথায় আয়শা সামনে আসলেন। তখন দাদু আয়শাকে বললেন, আয়শা কিছু কি বুঝতে পারলে? আমি তো শুরুতে ভাবছি এটা সাধারণ কোনো জিন, কিন্তু এখন তো মনে হচ্ছে অনেক শক্তিশালী জিন। সালাম দাদুর কথা আয়শা বললেন, দাদু আপনি ঠিক বলছেন, এই কোনো সাধারণ জিন নয়। সেই জিনটা আপনার সাথে কথা বলার আগেই আমি ওর বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো আমি সেই জিনের বিষয়ে কিছুই জানতে পারিনি। সে জিনটা কে, কোথায় থাকে, নাম কি, সব জানতে পারিনি। অন্য জিনেরা ওর বিষয়ে জানেন না। আয়শার কথায় সালাম দাদু বললেন, আমার মনে হয় ভয়ঙ্কর শক্তিশালী কিছুর মুখোমুখি হতে চলেছি। এই জিনটা এত সহজে নিশাদের মামিকে ছেড়ে যাবে না। জিনটা তখন বলছিল নিশাদের মামিকে পছন্দ করে বলে ধরেছে, কিন্তু এই কথাটা সত্যি না। অনেক বয়স্ক শক্তিশালী জিনেরা কখনো এইসব ছোটখাটো বিষয়ে জড়ায় না, এখানে অন্য কাহিনী আছে। সালাম দাদুর কথা আয়শা বললেন, দাদু সন্ধ্যা হয়ে আসছে, আজকে বাড়িতে যায়েন না, আজকে রাতটা এখানেই থাকেন। আজ রাতে বড় বাবা জিনকে ডাকেন, সবাই মিলে আলোচনা করি, দেখি কিছু জানতে পারি কিনা। আয়শার কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে। নিশাত, তোর মাকে ডাক দিয়ে বল আমরা আজকে এখানে থাকবো, আমাদের থাকার ব্যবস্থা করতে। সালাম দাদুর কথা মতো আমি তাই করলাম। মাকে বললাম আজ এখানে থাকবো। আমার কথায় মা আমাদের থাকার ব্যবস্থা করলেন। তখন আমরা সেখানেই কথা বলতে লাগলাম। এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো। রাত হওয়ায় আমরা রাতের খাবার খেয়ে ঘরে গেলাম। সালাম দাদু আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করছে, আমরা একসাথেই থাকবো। সেদিন রাতে সবাই ঘুমায় পর সালাম দাদু বললেন, নিশাত এখানে বস, আয়শা তুমিও বসো, এখন বড় বাবা জিনকে ডাকিয়ার কথা বলি। কথাটা বলে সালাম দাদু বড় বাবা জিনকে ডাকলেন। সালাম দাদুর ডাকে বড় বাবা জিন হাজির হওয়ায় দাদু ওনাকে সালাম দিয়ে সব ঘটনা খুলে বললেন। সব শুনে বড় বাবা জিন বললেন, আমার তো বিষয়টা ভালো মনে হচ্ছে না, আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসি। কথাটা বলে বড় বাবা জিন ও আয়শাপুরি দুজনে চলে যায়। দুজনে খোঁজ নিতে গিয়ে বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসে। ওরা দুজনে ফিরে আসার পর একই কথা বলে, ওই জিনটার বিষয়ে কোনো খোঁজ নিতে পারেনি তারা। এটা কিভাবে সম্ভব? কোনো না কোনো তো খোঁজ নেওয়ার কথা। বড় বাবা জিন ও আয়শাপুরি ওই জিনটার বিষয়ে কিছুই জানতে পারল না। ওরা কিছু না জানতে পারায় সালাম দাদু বললেন, এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি,
ওই জিনটাকে এমন যে ওর বিষয় কিচ্ছু জানা যাচ্ছে না। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, সালাম, ওই জিনটা সাধারণ কোনো জিন হতেই পারে না। একবার ভেবে দেখো, আমার বয়স প্রায় 1000 বছর। সেই জিনটা আমার সাথে আমার বাবার বিষয়ে কথা বলেছে। এর মানে ওই জিনটার বয়স অনেক বেশি হবে। বড় বাবার কথায় আয়শাপুরী বললেন, এখন কি করব? আচ্ছা, একটা কাজ করি, বাইরে কোথাও গিয়ে সরাসরি সেই জিনটাকে হাজির করি। ও হাজির হলে আমার কথা বলে দেখি। কেউ যদি আমাদের কথা না শুনে তাহলে ওকে বন্দি করে ফেলব। আয়শার কথায় বড় বাবা জিন বললেন, হ্যাঁ, এটাই করতে হবে। ওই জিনটাকে ফাঁকা কোথাও গিয়ে হাজির করতে হবে। ওকে নিশাদের মামির শরীরে হাজির করে কথা বললে ও রেগে নিশাদের মামিকে মেরে ফেলতে পারে। সালাম, তুমি সবার চোখের আড়ালে ফাঁকা কোথাও যাওয়া খুনি, আর ওকে হাজির করো। বড় বাবা জিনের কথায় সালাম দাদু তাই করলেন। আমাকে ঘরে রেখে সালাম দাদু গেলেন বাইরে একটা ফাঁকা জায়গায়। সেখানে যাবার পর বড় বাবা জিন বললেন, সালাম, এখানে বসে তোমার সামনে একটা গোল বৃত্ত এঁকে রিচুয়াল শুরু করো। তখন সালাম দাদু তাই করলেন। ওনার সামনে একটা গোল বৃত্ত এঁকে সেই জিনটাকে হাজির করার চেষ্টা করতে লাগলেন। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর একটা আওয়াজ করে বাতাসের বেগে সালাম দাদুর সামনে এসে দাঁড়ালেন সেই জিন। ওই জিনটাকে দেখে সালাম দাদু তো ভয় শেষ। উনি কবিরাজ হয়েও ভয় পেয়ে গেছেন, কারণ জিনটার রূপ ছিল ভয়ঙ্কর। সেই জিনটার পুরো শরীর লোমে ভরা, চোখগুলো একদম সাদা, দাঁতগুলো বড় বড় সুচালো, হাতের মধ্যে 3টা করে আঙুল। এরকম ভয়ঙ্কর জিন সামনে থাকলে কার না ভয় লাগবে বলেন? সে জিনটা এসে সালাম দাদুকে বলেন, সালাম কবিরাজ, কি বলছিলাম না, আমার বিষয় জানার ক্ষমতা তোর বা তোর চামচার নেই। পারলি কি আমার বিষয় জানতে? সালাম, আমি আসছি তোদের ধ্বংস করতে, আর সেটা আমি করেই চাবো। তোর বড় বাবা জিন, আয়শাপুরী ও তুই কেউ বাঁচবি না আমার হাত থেকে। এই জিনটার এমন কথায় বড় বাবা জিন ও আয়শাপুরী এসে সামনে দাঁড়ায়। ওরা সামনে এসে বলে, কে তুই? তোর আসল উদ্দেশ্য কি সেটা বল। তখন জিনটা বলেন, না বলে কি করবি? তোদের সাহস থাকলে কিছু করে দেখা। জিনটার এমন কথায় বড় বাবা জিনও এগিয়ে যায় ওই জিনটার দিকে। বড় বাবা সেই জিনটাকে আঘাত করতে গিয়ে এক মুহূর্তে নিজে আঘাত পেয়ে পড়ে যায়। এটা দেখে আয়শাপুরী রেগে ওই জিনটার দিকে এগিয়ে গেলে বড় বাবা জিনের মতো সেই জিনটা আয়শাপুরীকেও আঘাত করে ফেলে দেয়। আয়শাপুরীও বড় বাবা জিনকে আঘাত করার পর সেই জিন সালাম দাদুকে ধরে দ্রুত ছুঁড়ে মারে। আর সালাম দাদু 10 হাত দূরে গিয়ে পড়ে শরীরে অনেক ব্যথা পান। অল্প সময়ের মধ্যে 3 জনকে আঘাত করে ফেলে দেওয়ার পর ওই জিনটা বলেন, তোর কি ভাবছিস আমি তোদের ছেড়ে দেব? না, তোদের ছাড়বো না। আর মাত্র কিছুদিন, আর কিছুদিন পর আমার হাতে মৃত্যু হবে তোদের। এই কয়েকদিনের মধ্যে কোথায় পালাবি পালা, কোথায় কার কাছে যাবি যা, মনে রাখবি আর মাত্র কয়েকদিন। এই বলে বিকট শব্দে হা হা করে হেসে বাতাসে মিশে গেলেন সেই জিন। ওই জিনটা চলে যাবার পর আয়শাপুরী এসে সালাম দাদুকে উঠালেন। তখন বড় বাবা জিন বললেন, দেখলা কি অবস্থা হলো আমাদের? এখানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আগে আমাদের জানতে হবে এই জিনটা আসলে কে। এর জন্য অনেক বয়স্ক ও অভিজ্ঞ কোনো তথ্য সংগ্রহকারী জিনকে লাগবে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ, এরকম একজন জিন তো আছে, সাজ্জাদ জিনের দাদু। সাজ্জাদ জিনের সাথে নিশাদের পরিচয় ভালো। আমি ঘরে যাচ্ছি, গিয়ে নিশাদকে বলছি ও সাজ্জাদ জিনকে স্মরণ করে খোঁজ নিক। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, তাই করো, যাও, ঘরে যাও আর খবর লাগাও। তখন সালাম দাদু ঘরে আমার কাছে আসে, এসে বলে, নিশাদ, সাজ্জাদ জিনকে স্মরণ করে সাজ্জাদ জিনকে বল ওর দাদুকে তথ্য নিতে। উনি ছাড়া এই কাজ কেউ পারবে না। সালাম দাদুর কথায় আমি তাই করলাম। সাজ্জাদ জিনকে স্মরণ করলাম। আমার স্মরণে সাজ্জাদ জিন আসায় আমি ওনাকে সালাম দিয়ে বললাম, কেমন আছেন সাজ্জাদ ভাই? আপনার পরিবারের সবাই কেমন আছে? আমার কথায় সাজ্জাদ জিন উত্তর দেয় আমি বললাম, সাজ্জাদ ভাই, একটা বড় বিপদে পড়েছি। আপনার দাদুর থেকে একটা তথ্য নিতে হবে। এই বলে সব ঘটনা সাজ্জাদ জিনকে খুলে বললাম। সাজ্জাদ জিনকে বললাম, ওই ভয়ঙ্কর জিনটাকে কেন এসে আমার মামিকে ধরেছে, আর ওর বিষয় কেন আয়শাপুরী বড় বাবা জিন খবর নিতে পারছেন, এসব জেনে আমাদের জানান। তখন সাজ্জাদ জিন বলেন, ঠিক আছে। এই বলে উনি চলে যায় আর প্রায় 2 ঘন্টা পর ফিরে আসে। 2 ঘন্টা পর সাজ্জাদ জিন ফিরে আসায় আমরা সবাই আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করি, কিছু জানতে পারছেন কি? তখন সাজ্জাদ জিন আমাকে বলেন, নিশাদ ভাই, আমি আমার দাদুকে সব ঘটনা বলায় দাদু খোঁজ নিয়ে বললেন, তোমার মামিকে যে জিনটা ধরেছে ওর বয়স 2000 বছর, আর ও সাধক প্রকৃতির জিন। ও কালো জাদুতে এতটাই পারদর্শী যে নিজের শরীর নিজে এমনভাবে বন্দি করে রাখে বেশিরভাগ জিনপরি ওর বিষয়ে খোঁজ নিতে পারে না। ওর শক্তি অনেক অনেক। আর একটা কথা,
নিশাত ভাই, ওই জিনটা তোমার মামিকে ধরার উদ্দেশ্যে আসেনি। ও আসছে তোমাদের সবাইকে মারতে, কারণ আয়েশা পরি ওর মেয়েদের মেরেছে। সাজ্জাদ জিনের কথায় আমি অবাক হয়ে বললাম, কি? সাজ্জাদ ভাই কার কথা বলছেন? আয়েশা পরি কাকে মারছে? তখন সাজ্জাদ জিন বললেন, আজ থেকে 1-1.5 মাস আগে আয়েশা পরি যে 6 জন পরীকে মেরেছে, এই জিনটা ওই 6 জন পরীর বাবা। ওর আরেকটা মেয়ে যে পালিয়ে গেছে, ওর নাম শাহানুর। কি এখন বুঝতে পারছো? সাজ্জাদ ভাইয়ের কথায় আমরা একে অপরের দিকে তাকিয়ে বললাম, তাহলে এই জিনটা ওই 7 জন পরীর বাবা? আমাদের সবার কথায় সাজ্জাদিন বললেন, হ্যাঁ, এই জিনটা ওই 7 জন পরীর বাবা। এই জিনের পুরো পরিবার সাধক প্রকৃতির জিন। ওই 7 জন পরীর বাবা যে জিনটা, ওর নাম দাবরুদ। আমার দাদা সব তথ্য নিয়ে বলে এই দাবরুদ জিন অনেক ভয়ঙ্কর ও শক্তিশালী। ও নিজের শক্তি বাড়াতে বছরের পর বছর সাধনা করে। ও মূলত একটা খারাপ জিন, শয়তানের উপাসনা করে, শয়তানকে প্রভু মানে। এমন কোনো খারাপ কাজ নাই যেটাও করে না। আমার দাদা ওর বিষয়ে সব খোঁজ নিয়ে বলেন ওর থেকে দূরে থাকবেন ও সাবধানে থাকতে। আমি দাদার এই সব তথ্য নিয়ে আমাকে বলে। এখন আমি আপনাদের বললাম, সবই তো শুনলেন। সাজ্জাদ জিনের কথায় সালাম দাদু বড় বাবা জিনের দিকে তাকালে বড় বাবা জিন বললেন, বুঝতে পারছি ও কালো জাদুর মাধ্যমে নিজের শরীর এমনভাবে বন্ধ করেছে যে ওর বিষয় আমরা জানতে পারি না কিছুই। বড় বাবার কথা আয়েশা পরি বললেন, তাহলে এখন কি করব? তখন বড় বাবা জিন সালাম দাদুকে বললেন, সালাম, কাল সকালে নিশাদের মামাকে বলবা নিশাদের মামির সাথে আর কোনো সমস্যা হবে না, এই বলে বাড়িতে চলে যাবা। দাবরুদ জিন নিশাদের মামির শরীরে ভর করেছে যেন আমরা সবাই এখানে আসি। এটা একটা বাহানা বলতে পারো। দাবরুদ জিন মূলত আমাদের টার্গেট করে এসেছে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, তাই হবে। তখন বড় বাবা জিন বললেন, কাল বাড়িতে এসো, তারপর কথা হবে, আমি এখন চলে যাচ্ছি। কথাটা বলে বড় বাবা জিন চলে গেলেন। এদিকে তখন সাজ্জাদ জিন বললেন, নিশাত ভাই, আমি তাহলে চলে যাই, কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন, কেমন? সাজ্জাদ জিনের কথায় ওনাকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই, আপনি আমাদের এত তথ্য প্রমাণ এনে দেওয়ার জন্য। আপনার উপকার মনে থাকবে, ভালো থাকবেন সব সময়। আমার কথায় খুশি হয়ে চলে গেলেন সাজ্জাদ জিন। উনি চলে যাবার পর আমি আয়েশাকে বললাম, দেখলা আয়েশা, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। 1.5-2 মাস আগে 6 জন পরীকে মেরে ফেলেছ। এখন ওই পরীর বাবা দাবরুদ জিন প্রতিশোধ নিতে আসছে। এখন আমাদের কি হবে? আমার কথা আয়েশা বললেন, নিশাত, ভয় পেও না, আল্লাহর রহমতে কোনো না কোনো পথ বের হবে অবশ্যই। আয়েশার কথায় সালাম দাদা অবাক হয়ে বললেন, আমি জীবন অনেক জিন পরীর মুখোমুখি হয়েছি, কিন্তু এরকম অদ্ভুত রকম শক্তিশালী জিন দেখিনি। বড় বাবা জিন ও আয়েশা পরীকে কিভাবে মুহূর্তে আঘাত করে ফেলে দিল। সালাম দাদুর কথায় আমি চিন্তিত হয়ে বললাম, আমার খুব চিন্তা হচ্ছে। শাহানুর পরীর বাবা দাবরুদ জিন আসলে অনেক শক্তিশালী ও আমাদের সবার উপর প্রতিশোধ নিতে আসছে। ওর হাত থেকে বাঁচতে আমাদের কোনো উপায় বের করতে হবে। আমার কথায় সালাম দাদু বললেন, নিশাত, চিন্তা করিস না, কাল আগে বাড়িতে যাই, তারপর দেখি কি করা যায়। এখন রাত অনেক গভীর হয়েছে, ঘুমা এখন। সালাম দাদুর কথাই তাই করলাম। চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার শেষে সালাম দাদু আমার মামা মামিও বাড়ির সবাইকে বললেন, নিশাদের মামির শরীরে এখন থেকে ওই জিনটা ভর করবে না, আশা করি। আমি কাজ করে দিয়েছি, তবে এরপর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কেমন? সালাম দাদুর কথা শেষ হতে আমি মামা মামিকে বললাম, মামা মামি, আমরা তাহলে এখন আসি। মামি মামা মামি সুস্থ হলে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন, কেমন? এই বলে আমি মাকে বললাম, মা, আমরা বাড়িতে যাচ্ছি, তোমরা আসবে না? আমার কথা জবাবে মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমিও তোর বাবা একটু পরে আসছি। মায়ের কথা আমিও সালাম দাদু বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে সালাম দাদুকে বললাম, দাদু তুমি থাকো, আমি তাহলে আমার বাড়িতে যাই। তখন সালাম দাদু বললেন, ঠিক আছে, বাড়িতে যা। আর শোন, আজকে রাতে আয়েশা পরিও তুই আমার বাড়িতে আসিস, কাজ আছে। দাদুর কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর আয়েশাকে বললাম, আয়েশা, এখন কি হবে? আমার তো অনেক ভয় করছে। তুমি ওই 6 জন পরীকে হত্যা করেছ, ওদের বাবা দাবরুদ জিন তোমাকে কিছু করবে না তো? আমার কথা আয়েশা বললেন, কি করব? ওর মেয়েরা তোমাকে আঘাত করে হাত ভেঙে ফেলেছিল, তোমার হাত ভেঙে ফেলবে আর আমি ওদের ছেড়ে দেব? তোমাকে আঘাত করার ফলে দাবরুদ জিনের 7 জন মেয়ের মধ্যে 6 জনকে মেরে ফেলেছি। আয়েশার কথায় ওর হাতটা ধরে বললাম, অনেক ভালোবাসি তোমাকে। সালাম দাদু সহ আলোচনা করে দেখো ওই জিনের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। আমার কথা আয়েশা বললেন, ঠিক আছে, তাই করব। আজকে রাতে সালাম দাদু ডাকছেন, রাতে ওনার কাছে গিয়ে কথা বলে দেখি কি করা যায়। আয়েশার কথায় আমি রাজি হয়ে শুয়ে আরাম করতে লাগলাম।
এদিকে কিছুক্ষণ পর মা বাবা আসলেন বাড়িতে। মা বাবা বাড়িতে আসার পর আমাকে বলে, নিশাত তোদের জন্য খাবার নিয়ে আসছে, আয় খেয়ে যা। মায়ের কথা আমি বললাম, এখন খাবো না মা, রেখে দাও, একটু পর খেয়ে নেব। এই বলে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম দুপুরের পর। ঘুম থেকে উঠে খাবার খেয়ে অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। এদিকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিকেল শেষ রাত নেমে আসলো। রাত হয় আমিও আয়শাপুরি চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে যাবার পর আয়শা সালাম দাদুকে বললেন, দাদু কি করবেন? আপনি বরং ওই দাবরুজ্জিনকে আবার ডাকুন, ওর সাথে কথা বলুন। আয়শার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ আমিও এটাই করব, সেই জন্য তোমাদের ডাকছি। এই বলে সালাম দাদু আবারও সেই জিনকে হাজির করার চেষ্টা করলেন। দাদুর ডাকে মুহূর্তে সেখানে হাজির হলেন দাবরুজ্জিন। ও এসে সালাম দাদুকে বললেন, সালাম, আমাকে বারবার ডাকিস কেন? মরার খুব শখ হয়েছে নাকি তোর? আমি একটা সাধনা করছি, আমাকে এরপর ডিস্টার্ব করলে সোজা এসে তোর জীবন কেড়ে নেব। ওই জিনের কথায় সালাম দাদু বললেন, তোর মেয়েটা কই, যেটা তোর মতো সাধনা করে? তোর বড় মেয়ে শাহানুর। সালাম দাদুর কথায় ওই জিনটা বললেন, ও তাহলে আমার বিষয় জেনে গেছিস? তখন আয়শাপুরি বললেন, দাবরুদ, নিজেকে কি ভাবিস? তোর বিষয়ে আমরা কোনো খোঁজ নিতে পারবো না এটাই ভাবছিস? আমরা তোর বিষয়ে সব জেনেছি। তোর 7 জন মেয়ে সবাই খারাপ ছিল, ওরা অন্যায়ভাবে আমাদের পিছনে লেগেছিল। আমি অনেক বুঝেছিলাম ওদের, কিন্তু ওরা বোঝেনি। ওরা না বুঝে আমার স্বামীকে আঘাত করে ওর হাত ভেঙে ফেলে। আমার স্বামীর হাত ভেঙে ফেলায় আমি রাগে তোদের মেয়েদের হত্যা করি। আয়শার কথায় দাবরুজ্জিন বললেন, আয়শাপুরি, আমার 7 জন মেয়ে অনেক আদরের ছিল। আমার তন্ত্র মন্ত্র সাধনা করি বলি আমরা সবাই আলাদা আলাদা থাকি। আমার মেয়েরা সাধনা করে শক্তিশালী হওয়ার সময় তুই আর সালাম কবিরাজ গিয়ে ওদের বাধা দিস, তারপর ওদের থাকার জায়গা থেকে তাড়িয়ে দিস। এরপর আমার মেয়েদের হত্যা করিস। আমার 6 জন মেয়েকে মেরে ফেলার পর আমি আমার বড় মেয়েটা আমার কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। শোন আয়শাপুরি, তুই আমার মেয়েদের হত্যা করতে পারতিস না, আমি তোকে বাধা দিতাম, কিন্তু বাধা দিতে পারিনি, কারণ একটা বড় তন্ত্র মন্ত্র সাধনা করছিলাম আমি। এই সাধনা একটানা 100 বছর ধরে করতে হয়। আমার 100 বছর হবার কিছুদিন আগে আমার মেয়েদের হত্যা করেছিলি। আমার মেয়েদের হত্যা করে আমি তোদের কাছে এসেছি প্রতিশোধ নিতে। এখন আমি প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। আমি তোদের এসেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোদের মারিনি, না মেরে বাঁচিয়ে রেখেছি। কেন জানিস? কারণ সামনে 2 দিন পর অমাবস্যার রাত। 2 দিন পর তোদের কাউকে বলি দিব, কাউকে হত্যা করব। এই অমাবস্যার রাতে তোদের বলিও হত্যা করতে পারলে আমি হব আরও শক্তিশালী। কথাটা বলে দাবরুজ্জিন ওর মেয়েকে ডাকলেন। দাবরুজ্জিনের ডাকে সেখানে এসে হাজির হলেন ওর মেয়ে শাহানুর পরী। শাহানুর পরী আসে ওর বাবা দাবরুজ্জিন বললেন, মা শাহানুর, তোদের বোনেদের হত্যাকারীরা এরা, এদের কিরকম মৃত্যু দেখতে চাস তুই? তখন শাহানুর পরী বললেন, বাবা, এদের কাউকে ছাড়বে না, সবাইকে মারবে, কিন্তু তার আগে কষ্ট দিয়ে মারবে। এই আয়শাপুরি আমার বোনেদের হত্যা করেছে, তাই আয়শাপুরীর স্বামী ও সালাম কবিরাজ এদেরকে শয়তানের নামে বলি দিবে। ওদের বলি দিয়ে, ওদের রক্ত দিয়ে সাধনা করে নিজেকে শক্তি বাড়াবে। ওদের বলি দেবার পর আয়শাপুরী ও সালাম কবিরাজের চামচা বড় বাবা জিনকে হত্যা করবে। শাহানুরপুরীর কথায় ওর বাবা দাবরুজ্জিন বললেন, ঠিক আছে, তাই হবে। 2 দিন পর অমাবস্যার রাত। সে অমাবস্যার রাত হবে এদের শেষ রাত। এই বলে জিনটা আয়েশা ও সালাম দাদুকে বলেন, 2 দিন পর তোদের মৃত্যু হবে। এই 2 দিনে তোদের যা ইচ্ছা কর, কোথায় পালাবি পালা, এতে আমার কিছুই করতে পারবি না। এই বলে বাতাসে মিশে যায় দাবরুজ্জিন ওর মেয়ে শাহানুর পরী। ওরা চলে যাবার পর আমরা সবাই অবাক হই। আমি সব থেকে বেশি ভয় পেয়ে সালাম দাদুকে বলি, দাদু, এখন কি হবে? আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে কিছু একটা করো, নাইলে তো সবাইকে মরতে হবে। আমার কথায় সালাম দাদু চিন্তিত হয়ে পড়লেন। তখন আয়েশা বললেন, দাদু, বড় বাবা জিনকে ডাকুন, ওনার সাথে কথা বলি। আয়েশার কথায় সালাম দাদু বড় বাবা জিনকে স্মরণ করলেন। দাদু স্মরণে বড় বাবা জিন আসায় সালাম দাদু সব খুলে বললেন। সব শুনে বড় বাবা জিন বললেন, সামনে তো বিপদ হতে চলেছে, আমাদের এই 2 দিনের মধ্যে কিছু একটা করতে হবে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, আপনি আয়শাপুরি বলুন কি করা যায়। আপনারা তো ওই দাবরুজ্জিনকে আঘাত করতে পারবেন না, ওর কাছাকাছি যেতে উনি উল্টো আপনাদের আঘাত করে। আয়শাপুরি এত শক্তিশালী একজন পরী, সে আয়শাপুরি ওর সাথে পারছে না। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, আমাদের ওর সাথে মোকাবেলা করতে হবে। যার যত পরিচিত বন্ধু বান্ধব জিনপুরি আছে সবাইকে ডাকতে হবে। 2 দিন পর অমাবস্যার রাতে, সেই রাতে আমরা সবাই মিলে যুদ্ধ শুরু করব ওই দাবরুজ্জিনের সাথে। বড় বাবা জিনের কথা আয়েশা বললেন, হ্যাঁ, এটাই করতে হবে। আমার পরিচিত শক্তিশালী পরী হলো ফাতেমা পরী। ফাতেমা পরীর হাতে আমার মতো শক্তিশালী চড়ি আছে।
আয়েশার কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে, তুমি ফাতেমা পরীর সাথে কথা বলো। এদিকে আমি আমার যত পরিচিত বন্ধুবান্ধব জিন আছে সবাইকে নিয়ে আসব। তোমরা সাবধানে থেকো। 2 দিন পর অমাবস্যা, আর 2 দিন পরেই আমি আমার পরিচিত সকল জিনদের নিয়ে আসব। এই বলে বড় বাবা জিন চলে যায়। বড় বাবা জিন চলে যাবার পর সালাম দাদু বলেন, আমাদের সামনে অনেক বিপদ, এখন এখান থেকে বাঁচতে আমাদের শক্তি আরও বাড়াতে হবে। সালাম দাদুর কথা আয়েশা বললেন, দাদু আর কি করতে চাইছেন? তখন সালাম দাদু বললেন, আমি কিছু রুকিয়া জানি। এসব করে কোনো শক্তিশালী পিশাচ জিন আমন্ত্রণ দিয়ে নিয়ে আসতে হয়, তারপর তার সাথে চুক্তি করতে হয়। আমি যদি এক কথায় বুঝিয়ে বলি, তো আমি একজন শক্তিশালী পিশাচ জিনকে ডাকবো, তারপর সেই পিশাচ জিনটাকে বলবো, তুমি আমারও একটা কাজ করলে তোমাকে খুশি একটা কালো ছাগল বা গরু এসব দিয়ে দিব। এইসবের বিনিময়ে কোনো জিনকে চুক্তি করিয়ে সেই দাবরুদ জিনের সাথে যুদ্ধে লাগাতে হবে। সালাম দাদুর কথা আয়েশা পরি বললেন, এগুলো কাজ কিন্তু অনেক কঠিন। আপনি যে পিশাচ জিনদের আমন্ত্রণ জানাবেন সেটার কিন্তু সঠিক নিয়ম জানতে হবে। এর একটু এদিক সেদিক করলে সেই পিশাচ জিন আপনাকে মেরে চলে যাবে। তখন সালাম দাদু বললেন, আমি সঠিক নিয়ম জানি, আর আমি যখন সেই পিশাচ জিনকে ডাকবো তখন তুমি আমার আশেপাশে থাকবে, তাহলে তো চিন্তা নেই, তাই না? সালাম দাদুর কথায় আয়েশা বললেন, হ্যাঁ, এটা করতে হবে। তা দাদু, আপনি কি সেই পিশাচ জিনকে এক্ষুনি আমন্ত্রণ জানাবেন? তখন দাদু বললেন, না, আজকে না, কালকে রাতে। কাল রাতে তোমরা আবার আমার বাড়িতে আসবে, কেমন? সালাম দাদুর কথায় আমিও আয়েশা রাজি হয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর খুব চিন্তা হচ্ছিল। চিন্তায় চিন্তায় ঘুমিয়ে গেলাম সেই রাতে। পরের দিন সকালে মা ডাকছে আর বলছে, নিশাত, খেতে আয়। মায়ের কথা আমি বললাম, মা, এখন কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না। এই বলে ঘরে শুয়েই রইলাম। সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর হওয়ায় আয়েশা বলল, এভাবে আর মন খারাপ করে কত চিন্তা করবা, যাও গোসল করে খাবার খেয়ে নাও। আয়েশার কথায় কিছু না বলে গোসল করে খেতে আসলাম। খাবার খাওয়ার সময় মা বলল, নিশাত, তোকে চিন্তিত মনে হচ্ছে, বৌমা নিশাতের কিছু হয়েছে নাকি? মায়ের কথা আয়েশা বললেন, না, কিছু তো হয়নি। এদিকে আমিও বললাম, কই মা, আমার কিছু হয়নি, এমনি খেতে ইচ্ছে করছে না তাই। আমার কথায় মা বলল, খাবার না খেলে শরীর ভালো থাকবে কি করে? ভালো করে খা, খেয়ে একটু আরাম করে দোকানে যা, তোর বাবা আবার খেতে আসবে। মায়ের কথা মতো সেটাই করলাম। খাবার খেয়ে কিছুক্ষণ আরাম করে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে বাবাকে বললাম, বাবা, বাড়িতে যাও। আমার কথায় বাবা বাড়িতে গেলেন, আর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আবারও আসলেন। বাবা আবারও দোকানে আসে। আমি সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আয়েশাকে বললাম, আয়েশা, সন্ধ্যা তো হয়ে আসলো, সালাম দাদু আজকে যেতে বলেছে, কখন যাবা? আমার কথা জবাবে আয়েশা বললেন, চারিদিকে অন্ধকার হোক তারপর। আয়েশার কথা মতো সেটাই করলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অন্ধকার নেমে আসে আমিও আয়েশা সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। সালাম দাদুর বাড়িতে যাবার পর দেখলাম সালাম দাদু তার বাড়ির উঠানে একটা গোল বৃত্ত এঁকে তার চারিদিকে ফুল রেখে দিয়েছে। এছাড়াও আরও অনেক কিছু নিয়ে আসছে। এত কিছু দেখে সালাম দাদুকে বললাম, দাদু, এত কিছু রেডি করেছো কেন? এগুলো দিয়ে আবার কালো জাদু করবা নাকি? আমার কথা জবাবে সালাম দাদু বললেন, কালো জাদুর মতো পাপ কাজ আমি কখনো করব না। এগুলো করছি কারণ এগুলো নিয়ে ওই পিশাচ জিনকে আমন্ত্রণ জানাতে হবে। সালাম দাদুর কথা আমি পাশে বসে রইলাম। এদিকে তখন দাদু বললেন, এখানে বসিস না, এখানে থাকা যাবে না, যা ঘরে যা আর দরজা লাগিয়ে থাক। দাদুর কথা আমি বললাম, কেন থাকি না, আমি দেখি। তখন আয়েশা বললেন, নিশাত, যাও, ঘরে যাও, এখানে থাকা যাবে না। পিশাচ জিনেরা এমনিতে মানুষ দেখতে পারে না, তোমার আবার কোনো ক্ষতি করতে আসবে না। মিছে মিছে ঝামেলা করে লাভ নেই, এমনিতে বড় ঝামেলায় পড়ে আছি। আয়েশার কথা আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম সালাম দাদুর ঘরে। এদিকে সালাম দাদু অন্ধকারের মধ্যে তার সামনে একটা মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে কি জানি পড়তে লাগলেন। এভাবে একটানা 1 ঘন্টার মতো রিচুয়াল করাই সালাম দাদুর সামনে এসে হাজির হন এক বিশাল আকারের দৈত্যাকার পিশাচ জিন। সে জিনটা এসে দাঁতে দাঁত ঠেকিয়ে রেগে গড়গড় করে বলে, কবিরাজ, আমাকে ডাকলি কেন? তোর সাথে আমার কি কাজ? তখন দাদু ওই পিশাচ জিনটাকে শুরুতে সালাম দেন, তারপর সম্মানের সহিত বলেন, আমি শুনেছি আপনার অনেক শক্তি, আপনাকে হাজির করলাম একটা কাজের জন্য, এতে আপনি খুশিও হবেন না। আপনাকে আমন্ত্রণ নিয়ে আসলাম কারণ একটা তরতাজা কালো খাসি ছাগল খাওয়ানোর জন্য। সালাম দাদুর কথায় পিশাচ জিনটা বললেন, বুঝতে পারছি, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? তখন সালাম দাদু বলেন, কাল অমাবস্যা রাত, কাল আমাদের হয়ে অন্য একটা জিনের সাথে যুদ্ধ করতে হবে। সালাম দাদুর কথায় পিশাচ জিনটা বলেন, যুদ্ধ কেন, চাইলে মেরেও ফেলতে পারি, কিন্তু এতে আমার একটা ছাগল না, 2টো ছাগল লাগবে। আমাকে যদি একদমে কেনা 2টো কালো রঙের ছাগল দিতে পারিস, তাহলে আমি তোর হয়ে কাজ করব।
এখন বল তুই রাজি কিনা? রাজি হলে বল, নইলে আমি চলে গেলাম। সে চিন্তার কথায় আর কোনো উপায় না পেয়ে সালাম দাদু রাজি হলেন। রাজি হয়ে বললেন, ঠিক আছে, কালকে সন্ধ্যার আমি একটা ফাঁকা জায়গায় ছাগল দুটো বেঁধে রেখে আসবো, আপনি ওগুলো নেবেন আর খুশি হয়ে আমাদের হয়ে কাজ করবেন। সালাম দাদুর কথায় পিশাচ জিনটা রাজি হয়ে চলে যায়। জিনটা চলে যাবার পর আয়শা বলে, দাদু, জিনটা তো আপনার কথায় রাজি হলো, এখন দেখা যাক কালকে কি হয়। আয়শার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ সেটাই, কালকের অপেক্ষায় থাকতে হবে। তোমরা এখন বাড়িতে যাও, কালকে দিনের বেলা নিশাদকে একটু পাঠিয়ে দিও। সালাম দাদুর কথায় আয়শা রাজি হলেন। তখন আমিও আয়শা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসে মা বললেন, কিরে, এই রাতের বেলা কোথায় গিয়েছিলে? আমি ভাত খেতে ডাকতে গিয়ে দেখলাম তোমরা রুমে নেই। মায়ের কথায় বললাম, মা, ওই সালাম দাদুর বাড়িতে গিয়েছিলাম একটু, সালাম দাদু খবর পাঠিয়েছিল তো একটু। আমার কথায় মা বললেন, ও যা, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে, তোদের ঘরে খাবার রাখা আছে। মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে লাগলাম। আয়শাও খাবার খাচ্ছে আমার সাথে। আমি খাবার সময় আয়শাকে বললাম, আচ্ছা ওখানে কি হলো? সালাম দাদু কি জিনটাকে হাজির বা রাজি করাতে পারছে? আমার কথা জবাবে আয়শা বললেন, সালাম দাদুর কথা ওর মতো ওই জিনটার সাথে চুক্তি করেছে। আয়শার কথায় ওকে বললাম, আয়শা, খাবার খেয়ে ফাতেমা পরীকে ডাকো আর কথা বলো, জানি না কাল কি হবে, আমার সবসময় ভয় হয়। আমার কথা আয়শা তাই করলেন। খাবার খেয়ে দরজা লাগিয়ে ফাতেমা পরীকে ডাকলেন। আয়শার ডাকে ফাতেমা পরী এসে বললেন, আয়শা কেমন আছো? কেমন আছেন নিশাদ ভাই? ফাতেমা পরীর কথা জবাবে আমিও আয়শা উত্তরে বলতে লাগলাম, তেমন ভালো না। এই বলে আয়শা ফাতেমাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে ফাতেমা পরী বললেন, কি বলো, দাবরুজ্জিন এতটাই শক্তিশালী যে তুমি ওর সাথে শক্তি দিতে পারো না? ফাতেমার কথা আয়শা বললেন, সেটা তো আমিও ভাবছি, ও একটা শয়তানের উপাসনা করা জিন কালো জাদুর মাধ্যমে সাধনা করে নিজের মাঝে এমন একটা শক্তি নিয়ে আসছে যার কারণে ওর সাথে পারছি না। আমি গভীরভাবে খোঁজ নিয়ে বুঝতে পারছি ওই দাবরুজ্জিন ওর শরীরে এমন নিকৃষ্ট নাপাক জিনিস দিয়ে কালো জাদু করে রাখছে, ওর শরীরে আমি আঘাত করার সময় আমাদের শক্তি ততটা কাজ করে না। আয়শার কথায় ফাতেমা পরী বললেন, আয়শা ওর সাথে যদি শক্তিতে না পারি তাহলে তখন তো এই কাজটা করতে হবে, কোনটা বুঝতে পারছো তো? তখন আয়শা বললেন, বুঝতে পারছি। আচ্ছা ফাতেমা, তুমি তো সব শুনলা, তুমি এখন যাও, কালকে সময় মতো আসবে। আয়শার কথায় ফাতেমা পরী চলে গেলেন। তখন আমি আয়শাকে বললাম, আয়শা, ফাতেমা পরী কি বললা, কোনো কাজ করতে হবে বলল? আমার কথা জবাবে আয়শা বলল, এটা বলা যাবে না, সময় হলে জানতে পারবে, অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল দিনের বেলা সালাম দাদু দেখা করতে বলেছে তোমাকে। আয়শার কথা আমি কথা না বাড়িয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন দিনের বেলায় সালাম দাদুর সাথে দেখা করলে সালাম দাদু আমাকে নিয়ে গেলেন হাটে আর একদমে দুটো ছাগল কিনে নিয়ে আসলেন। ছাগল নিয়ে আসার পর সালাম দাদু আমি অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা হবার জন্য। অনেক ভয় ও চিন্তা হচ্ছে কি যে হবে। চিন্তায় চিন্তায় সময় কেটে গিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হয় আমিও সালাম দাদু ছাগল দুটোকে নিয়ে একটা ফাঁকা জায়গায় বেঁধে রাখলাম। ছাগল দুটোকে বেঁধে রেখে বাড়ির দিকে আসতে যাব এমন সময় আমাকেও সালাম দাদুকে ধরে নিয়ে গেলেন সেই দাবরুজ্জিন। আমিও সালাম দাদু কিছু বুঝতেই পারিনি। এক মুহূর্তে আমাদের অবাক করা ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে ধরে নিয়ে আসছে সেই দাবরুজ্জিন। আমাদের ধরে নিয়ে আসায় সালাম দাদু বললেন, দাবরুদ, আমাদের ছেড়ে দিন, আমাদের কেন ধরে নিয়ে আসছেন? সালাম দাদুর কথায় দাবরুজ্জিন বললেন, তোদের ছেড়ে দেবার জন্য এখানে ধরে নিয়ে আসিনি, আজকে অমাবস্যার রাত, তোদেরকে আজ বলি দিব। কথাটা বলে দাবরুজ্জিন হাতের ইশারা করায় ওর অনুগত দুজন জিন এসে আমাকে ও সালাম দাদুকে ধরে বেঁধে ফেললেন। আমাদের বেঁধে ফেলায় সেখানে আসলেন আয়শাপুরীর বড় বাবা জিন ও বড় বাবা জিনের বন্ধু আরো কয়েকটা জিন। সবাই আসায় দাবরুজ্জিন বললেন, তোরা আসছিস, আসার মতো কাজ করেছে, আসবি না? তোরা না আসলেও আমি তোদের ধরে নিয়ে আসতাম, কেননা আজকে আমার প্রতিশোধ নেওয়ার সময় আমার 6 জন মেয়েকে হত্যা করেছিস। আমি তো আমার মেয়েদের হত্যা কথা বলতে পারি না। আমার মেয়েদের হারিয়ে আমি যতটা কষ্ট পেয়েছি ততটা কষ্ট তোদেরও পেতে হবে। তোদের সামনে তোদের আপনজনকে বলি দিব, তারপর তোদের মারব। কথাটা বলে আমাকেও সালাম দাদুকে একটা জায়গায় শুয়ে দেয়া হলো। আমাদের শুয়ে দেওয়ার পর আমরা নড়াচড়া করতে পারছি না, শুধু চিৎকার করছি। আমাদের এরকম অবস্থা দেখে আয়শা বললেন, দাবরুদ, ছাড় ওদের, ভুল করেও ওদের চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করলে তোকে ছাড়ব না, তোর মেয়েদের মতো তোরও ভয়ানক মৃত্যু হবে। আয়শার কথায় দাবরুজ্জিন রেগে গিয়ে বললেন, নিজের জীবনের চিন্তা আগে কর, তোর সামনে তোর স্বামীকে বলি দিব, তারপর তোকে মারব। দাবরুজ্জিনের শেষ কথা হতেই সেখানে আসলেন সালাম দাদুর চুক্তি করা সেই পিশাচ জিনটা।
যেটাকে দাদু দুটো ছাগল দিয়ে খুশি করে নিয়ে আসছে সালাম দাদু। সেই পিশাচ জিনটা আসায় সালাম দাদু বললেন, শুনুন, আমি আপনাকে যে জিনের কথা বলেছি এগুলো সেই জিন, ওর নাম দাবরুদ। আপনি দাবরুদ জিনের সাথে যুদ্ধ করুন। সালাম দাদুর কথায় দাবরুদ জিন বললেন, ও তাহলে তুই এই পিশাচ জিনটাকে নিয়ে আসছিস আমার সাথে যুদ্ধ করতে? ও নাকি আমাকে মারবে? আরে ওর মতো 100 জন আমার কাছে কিছু করতে পারবে না। কথাটা বলে বিকট শব্দে হাসতে লাগলেন দাবরুদ জিন। হাসতে হাসতে দাবরুদ জিন সালাম দাদুকে বললেন, সালাম, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি একদিন না, 2 দিন না, 500 বছর সাধনা করে শয়তানের কাছ থেকে এই শক্তিটা পেয়েছি। তোর আমন্ত্রণ নিয়ে আসা পিশাচ জিন আমার কিছু করতে পারবে না। দাঁড়া, তোর ডাকা পিশাচ জিনের ব্যবস্থাটা আগে করি। এই বলে দাবরুদ জিন সালাম দাদুর ডাকা পিশাচ জিনটার দিকে তেড়ে গেলেন। তখন শুরু হলো যুদ্ধ। ওদের যুদ্ধ শুরু হবার একটু পরেই দাবরুদ জিনের হাতে মারা গেলেন সেই পিশাচ জিনটা। ও মারা যাওয়ায় আমরা সবাই অবাক হলাম। আমরা ভাবছি পিশাচ জিনটা অনেক শক্তিশালী ও দাবরুদ জিনকে মেরে ফেলবে, উল্টো মারা গেল। পিশাচ জিনটাকে মেরে ফেলে দাবরুদ হাসতে হাসতে আমারও সালাম দাদুর কাছে আসলেন। আমারও সালাম দাদুর কাছে এসে দাবরুদ জিন ওর মেয়ে শাহানুর পরীকে বললেন, মা এদিকে আয়, দুজন দুটোকে বলি দিব। এই বলে ধারালো কিছু একটা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন দাবরুদ জিন ও শাহানুর পরী। এটা দেখে আয়েশা পরী সোজা গিয়ে শাহানুর পরীকে আঘাত করে ফেলে দিলেন। এদিকে বড় বাবা জিন ও তার বন্ধু জিনেরা দাবরুদ জিনের সাথে যুদ্ধ শুরু করলেন। এমন সময় সেখানে আসলেন ফাতেমা পরী। ফাতেমা পরী এসে আমারও সালাম দাদুর বাঁধন খুলে দিয়ে এক সাইডে রাখলেন, রেখে ফাতেমা পরীও যুদ্ধ শুরু করলেন। দাবরুদ জিন একা আর এরা সবাই তবুও পেরে উঠছে না ওর সাথে। দাবরুদ জিন অল্প সময়ে বড় বাবা জিন ও তার বন্ধু জিনদের আহত করে ফেলে দিলেন। এটা দেখে ফাতেমা পরী ও আয়েশা পরী দুজন দুই দিক থেকে দাবরুদ জিনকে আঘাত করলেন, কিন্তু এতে ওরা কিছু হলো না। উল্টো দাবরুদ জিন আয়েশা পরী ও ফাতেমা পরীকে আঘাত করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আয়েশা পরী ও ফাতেমা পরী অনেক আহত হয়ে পড়ে রইলেন। সবাইকে আহত করে ফেলে রেখে দাবরুদ জিন আবারও আমার ও সালাম দাদুর কাছে গিয়ে আমাদের বলি দেওয়ার জন্য শুয়ে দিলেন। এমন অবস্থায় আয়েশা পরী ও ফাতেমা পরী দাঁড়িয়ে গেলেন। ওরা দাঁড়িয়ে আয়েশা পরী বললেন, দাবরুদ থাম বলছি, আমার দিকে তাকা। আয়েশার কথায় দাবরুদ ওর দিকে তাকালে আয়েশা আমার দিকে তাকিয়ে অঝরে কান্না করতে লাগলেন আর বললেন, আমাকে মাফ করে দাও নিশাত, তোমাকে বাঁচাতে এটা আমাকে করতে হয়েছে। কথাটা বলে আয়েশা পরী তার হাতটা সামনে বাড়িয়ে দিলেন। আর তখনই ফাতেমা পরী তার হাতে থাকা শক্তিশালী চুড়িটা আয়েশার বাম হাতে পরিয়ে দিলেন। ফাতেমা পরী আয়েশার হাতে চুড়ি পরিয়ে দেয়ায় আমরা সবাই অবাক হলাম। কারণ কি জানেন? কারণটা আপনাদের খুলে বলছি। আয়েশা পরীর হাতে যেমন শক্তিশালী চুড়ি আছে যার শক্তি অনেক, তেমনি ফাতেমা পরীর হাতেও একটা শক্তিশালী চুড়ি আছে। দুজনের কাছে 2টা চুড়ি, কিন্তু এই 2টা চুড়ি যদি একজনের 2 হাতে থাকে তাহলে তার শক্তি আরও দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এতে 2টা বড় সমস্যা আছে। ফাতেমা পরী আয়েশা পরীকে নিজের ইচ্ছায় তার চুড়িটা পরিয়ে দিয়েছে, তাই সে আর নিজে ওই চুড়িটা ফিরে পাবে না। আর দ্বিতীয় সমস্যা হলো, আয়েশা পরীর 2 হাতে 2টো চুড়ি থাকায় আমি আয়েশা পরীর কাছাকাছি যেতে পারবো না, আয়েশা পরীকে স্পর্শ করতে পারবো না। আমি আয়েশা পরীর কাছাকাছি গিয়ে ওকে স্পর্শ করলে আমার শরীর পুড়ে যাবে। শুধু আমি না, যে কোনো মানুষ আয়েশা পরীর কাছাকাছি যেতে পারবে না। আমি আয়েশা পরীর স্বামী হয়ে এখন আয়েশা পরীর কাছাকাছি যেতেও স্পর্শ করতে পারবো না, তাই অবাক হলাম। ফাতেমা পরী আয়েশা পরীকে চুড়িটা পরিয়ে দেওয়ার পর আয়েশা বললেন, দাবরুদ, তোর জন্য ফাতেমা পরী আমার হাতে চুড়ি পরাতে বাধ্য হয়েছে। আমি আমার স্বামী সহ সবাইকে বাঁচাতে এই চুড়িটা পরেছি। এখন দেখ, নিজের চোখের সামনে নিজের মেয়ের মৃত্যু দেখ। কথাটা বলে আয়েশা পরী 2-3 সেকেন্ডের মধ্যে দাবরুদ জিনের মেয়ে শাহানুর পরীর মাথা ছিঁড়ে ফেলে ওকে মেরে ফেললেন। শাহানুর পরীকে মেরে ফেলায় দাবরুদ জিন বললেন, তোর এত বড় সাহস, আমার মেয়েকে আমার সামনে মেরে ফেললি, তোকে আমি ছাড়বো না, তোকে আগে মারবো। দাবরুদ জিনের কথা আয়েশা পরী এবার হাসতে হাসতে বলল, দাবরুদ, তোর কাছে শয়তানি শক্তি আর আমার কাছে আল্লাহর দেয়া রহমতের শক্তি। তুই কেন তোর মতো আরো হাজার হাজার জিন আসলেও আমার সাথে পারবে না। কথাটা বলে আয়েশা প্রচণ্ড জোরে একটা আঘাত করলেন দাবরুদ জিনকে। আঘাত পেয়ে দাবরুদ জিন রেগে আয়েশা পরীর দিকে তেড়ে আসায় আয়েশা দাবরুদ জিনকে একের পর এক আঘাত করতে লাগলেন। আয়েশার কথায় ব্যথায় চিৎকার করতে লাগলেন দাবরুদ জিন। আয়েশার আঘাতে অনেকটা আহত হয়ে পড়ে রইলেন দাবরুদ জিন। নিজের জীবন চলে যাবে, আয়েশা হয়তো মেরে ফেলবে ভেবে দাবরুদ জিন সেখানে বসে পড়ে আয়েশাকে বললেন, আয়েশা দাঁড়া, আমি আমার প্রভু শয়তানকে ডাকছি। কথাটা বলে দাবরুদ জিন চোখ বন্ধ করে শয়তানকে আমন্ত্রণ দিতে লাগলেন। এদিকে তখন সালাম দাদু দৌড়ে দাবরুদ জিনের কাছে গিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সালাম দাদু কোরআন শরীফের আয়াত পড়ছে জোরে জোরে।
কারণ কোরআন পড়লে সেখানে শয়তান আসতে পারবে না। সালাম দাদু কোরআন তেলাওয়াত করছে, ওইদিকে দাবরুজ্জিন বসে শয়তানকে আমন্ত্রণ দেওয়ার চেষ্টা করছে। এভাবে অনেকক্ষণ যাবার পর দাবরুজ্জিন থেমে গেল। তখন আয়েশা পরি বললেন, দাবরুদ, কি হলো? কোথায় তোর প্রভু, কোথায় তোর শয়তান? নিজের শক্তি বাড়াতে নিজের ইমান হারিয়ে শয়তানের পূজা করছিস। আজ বুঝতে তো পারলি আল্লাহর ইমান শক্তির কাছে শয়তানের শক্তি তুচ্ছ। এখন কোথায় পালাবি তুই? আয়েশার কথায় দাবরুজ্জিন আয়েশাকে বললেন, আয়েশা পরি, মাফ করে দে আমাকে, আমি এখনই চলে যাচ্ছি, আমাকে একটা সুযোগ দে। কিন্তু আয়েশা দাবরুজ্জিনের কোনো কথা না শুনে ওকে ভয়ঙ্করভাবে সেখানেই মেরে ফেললেন। দাবরুজ্জিন মারা যাবার পর আশপাশটা শান্ত হয়ে গেল। দাবরুদকে মেরে ফেলে আয়েশা সেখানে বসে পড়ে কান্না ভরা চোখে আমার দিকে তাকালেন। এদিকে তখন আমি দৌড়ে আয়েশার কাছে যেতে গেলে আয়েশা বললেন, কাছে এসো না, কাছে এসো না নিশাত, দূরে যাও, দাঁড়াও ওখানে। আয়েশার কথায় সালাম দাদা আমাকে ধরে বললেন, নিশাত দাঁড়া, তুই আমি কেউ আয়েশার কাছে যেতে পারবো না, গেলে আমাদের শরীর পুড়ে যাবে, আমরা মারা যাব। সালাম দাদার কথায় আমি কান্না করতে করতে বললাম, মারা গেলে যাবো, তবু আয়েশাকে ছাড়া থাকতে পারবো না, ছাড়ো দাদু, আমাকে ছাড়ো। আমার কথায় বড় বাবাজিন বললেন, নিশাত, পাগলামি করো না, খুব খারাপ একটা পরিস্থিতিতে পড়ে ফাতেমা পরিও আয়েশা পরি এই কাজটা করছে। দাবরুজ্জিনকে না মারলেও আমাদের সবাইকে মেরে ফেলতো। দাবরুজ্জিনকে মারতে ফাতেমা পরি তার চুরিটা আয়েশার হাতে পরিয়ে দিয়েছে। এতে আয়েশার শক্তি বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আয়েশা পরি সেই চুরিটা আর নিজে খুলতে পারবে না। ফাতেমা পরিও তার চুরিটা খুলে নিতে পারবে না। আমি যা বলি তাই শোনো, আয়েশা পরির হাতের চুরিটা ফাতেমা পরি আবার ফিরে পেতে পারে, এটার জন্য একটা কাজ করতে হবে। কি সেই কাজ, কি করলে আবার চুরিটা ফাতেমা পরি ফিরে পাবে সেটা আমি কাল বলবো। এখন সবাই বাড়িতে চলো, শান্ত হও, আমি কাল সালামের বাড়িতে এসে সব বলবো। নিশাত, চিন্তা করো না, আয়েশা ফাতেমার চুরিটা ওকে ফিরে দিতে পারলে তুমি আবার আয়েশার কাছে যেতে পারবে, ওকে স্পর্শ করতে পারবে। বড় বাবা জিনের কথায় আমি আয়েশার দিকে তাকিয়ে কান্না করতে লাগলাম। ওইদিকে আয়েশাও কান্না করছে। আমাদের বাঁচাতে আয়েশা ফাতেমার চুরিটা পড়েছে। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ব বুঝতে পারিনি। এর আগেও একবার এরকম হয়েছিল। আমি কান্না করছি, তখন বড় বাবা জিন সালাম দাদুকে বলল, সালাম, আমি আমার বন্ধুরা চলে যাচ্ছি, তুমি নিশাতকে নিয়ে বাড়িতে যাও, আমি কালকে তোমার বাড়িতে আসব। এই বলে বড় বাবা জিনেরা চলে গেল। ওরা চলে যাবার পর আয়েশা ফাতেমাকে বলল, ফাতেমা, আমি তোমাকে সাহায্য করেছি একবার, আর তুমি আমাকে সাহায্য করেছ বারবার। তোমার উপকার আমি কখনো ভুলব না। তুমি নিজের ইচ্ছায় তোমার চুরিটা আমাকে দিয়েছ। এটা হয়তো এখন ফিরে পাবা না, তবে খুব তাড়াতাড়ি তোমার চুরি তোমাকে ফিরিয়ে দিব। এতে আমার যা হয়ে যায় হোক। আয়েশার কথায় ফাতেমা পরি বলল, আয়েশা, এসব নিয়ে চিন্তা করো না, আগের সমাধান খোঁজো। তুমি যেন নিশাত ভাইয়ের কাছে ফিরে আসতে পারো, ওনার সাথে সংসার করতে পারো, সেই ব্যবস্থাটা আগে হোক। বড় বাবা জিন তো বলল, উনি জানে কিভাবে তোমার হাতের একটা চুরি খুলবে। কালকে বড় বাবা জিন আসুক, তারপর দেখি কি বলে। আজ আমি চলে যাচ্ছি, কালকে আসবো সালাম দাদুর বাড়িতে। আমি সালাম দাদু ও নিশাতকে নিয়ে যাচ্ছি, ওদের বাড়ির কাছে রেখে যাব। কথাটা বলে ফাতেমা পরি আমাকেও সালাম দাদুকে নিয়ে আসলেন বাড়ির কাছে। তখন গভীর রাত। ফাতেমা পরি আমাদের রেখে চলে গেলেন। এদিকে তখন আমি সালাম দাদুকে বললাম, দাদু, তুমি বাড়িতে যাও, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। আমার কথায় সালাম দাদু বললেন, একা যেতে পারবি, সমস্যা হবে না তো? দাদুর কথার জবাবে আমি বললাম, একা আর কই, আয়েশা তো আছে, ও আমার কাছাকাছি না আসতে পারলেও একটু দূরে দূরে তো থাকতে পারে, তুমি বাড়িতে যাও। আমার কথায় সালাম দাদু বাড়িতে গেলে আমি আমার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। আমি বাড়িতে যাবার সময় আয়েশাকে বললাম, আয়েশা, বাড়িতে গিয়ে মাকে কি বলবো? মা তোমার কথা জিজ্ঞাসা করলে কি বলবো? তখন আয়েশা বলল, সত্যিটা বলে দিবা, বলবা আমার মাঝে বিশেষ এক ধরনের শক্তি আসায় কিছুদিন কোনো মানুষ আমার কাছাকাছি আসতে পারবে না। আয়েশার কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে ডাকলাম। আমার ডাকে মা দরজাটা খুলে একটু রাগ করে বলল, কিরে, এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই আমার আদরের ছেলে, তোকে ভালোবেসে কিছু বলি না বলে মাথায় ওঠা তো ঠিক হবে না। এখন রাত কয়টা বাজে একবার দেখ, তোর জন্য কি আমার চিন্তা হয় না? রাত বেরাতে বাইরে থাকে, যা ঘরে যা, খাবার দেয়া আছে, খেয়ে ঘুমা। মায়ের কথায় আমি আয়েশার দিকে তাকালাম। তখন মা বলল, কি বৌমা, তুমি আবার দূরে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি কিছু হয়েছে, শরীর খারাপ নাকি তোমার? কথাটা বলে মা আয়েশার দিকে এগিয়ে যেতে গেলে আমি বললাম, মা দাঁড়াও, আয়েশার কাছে যেও না। আমার এমন কথায় মা বললেন, কেন, বৌমার কাছে গেলে কি হবে? তখন আমি বললাম, মা, একটা সমস্যার জন্য আয়েশার মধ্যে বিশেষ এক ধরনের পাওয়ার চলে আসছে। এখন কোনো মানুষ আয়েশার কাছাকাছি গেলেও শরীর পুড়ে যাবে। আমার কথায় মা অবাক হয়ে বললেন, বলিস কি বৌমা, নিশাত কি ঠিক বলছে? মায়ের কথা আয়েশা বললেন, হ্যাঁ মা, ও ঠিক বলছে।
দোয়া করুন কিছুদিনের মধ্যে যেন আমি আবার আগের মতো হতে পারি। আয়েশার কথায় মা বললেন, সন্তানদের জন্য মা বাবা সবসময় দোয়া করে, তোমার জন্য দোয়া রইল। কিন্তু মা, তুমি এখন থাকবা কোথায়? নিশাদের সাথে তো থাকতে পারবা না। মায়ের কথা আয়েশা বললেন, আমি যতদিন না স্বাভাবিক হই ততদিন বাইরে থাকবো। তখন মা বললেন, বাইরে কেন থাকবা? আমাদের তার একটা ঘর পড়ে আছে, তুমি ওখানে থাকবা একা একা? মায়ের কথা জবাবে আয়েশা বললেন, ঠিক আছে মা, আমাকে নিয়ে চিন্তা করবেন না, অনেক রাত হয়েছে, আপনি ঘুমান। নিশাদ, তুমি ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমাও। আয়েশার কথা মতো তাই করলাম। ঘরে গিয়ে খাবার খেয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আয়েশার কি হবে, ও কি আবার আগের মতো স্বাভাবিক হবে নাকি হবে না। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার খাওয়ার আগে মা বললেন, বৌমাকে ডাকো, একসাথে খাবার খেয়ে নে। মায়ের কথা আমি বললাম, মা, আয়েশা তো আমার সাথে বসে খেতে পারবে না, এতে ওর সাথে আমার শরীর বা তোমার সাথে আয়েশার শরীর লেগে যেতে পারে, এরকম হলে আমাদের শরীর জ্বলে যাবে। এর থেকে তুমি খাবার দাও, আমি আয়েশাকে দিয়ে আসি। আমার কথায় মা খাবার দিকে আমার আয়েশার ঘরের দরজার কাছে গিয়ে বললাম, আয়েশা, আমি ঘরে ঢুকছি খাবার নিয়ে। কথাটা বলে খাবার নিয়ে ঘরে গেলাম। তখন আয়েশা বলল, খাবারটা টেবিলের উপর রাখো। ওর কথা মতো আমি খাবারটা টেবিলের উপর রেখে একটু দূরে বসলাম। তখন আয়েশা খাবার খেতে লাগলেন। ও খাবার খাওয়ার সময় ওকে বললাম, আচ্ছা, সালাম দাদুর বাড়িতে কখন যাবা? বড় বাবা জিনকে আসছে? তখন আয়েশা বললেন, এখন না, রাতে। আয়েশার কথা মতো আমি অপেক্ষায় রইলাম রাতের জন্য, আর দিনের বেলা কাজের মধ্য দিয়ে কাটিয়ে দিলাম। রাত হতে আয়েশাকে বললাম, আয়েশা, আমি সালাম দাদুর বাড়িতে যাচ্ছি, তুমি যাও। কথাটা বলে আমি সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখলাম কথা মতো বড় বাবা জিন, ফাতেমাপুরি, আয়েশা, সালাম দাদু সবাই বসে আছে। আমাকে দেখে সালাম দাদু বললেন, নিশাদ, আয় বস, এখানে আমার পাশে বস। দাদুর কথায় ওনার পাশে বসায় সালাম দাদু বড় বাবা জিনকে বললেন, বড় বাবা, এখন বলেন আয়েশাপুরীর হাতের একটা চুড়ি কিভাবে খুলে ফাতেমাপুরীকে দেয়া যাবে? সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, এর একটা উপায় আছে। একটা জিনগোত্র আছে, তাদের রাজ্যর জঙ্গলে একটা ফুল আছে, মায়াফুল। সে মায়াফুলটা নিয়ে এসে যদি আয়েশা হাতের চুড়িতে লাগানো যায় তাহলে চুড়িটা খুলে পড়বে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ওই মায়াফুলটা এত সহজে নিয়ে আসা যাবে না। ওই মায়াফুল যে জিন রাজ্য আছে, সেই গোত্রের জিনেরা অন্যদের থেকে আলাদা। অন্য গোত্রের কোনো জিন ও পরি ওদের রাজ্যের গেলে ওরা ওদের হত্যা করে, ওরা সবাইকে শত্রু মনে করে, তাই ওদের ওখানে যাবার পর কি হবে সেটা বলা যাচ্ছে না। বড় বাবা জিনের কথায় সবাই চিন্তিত হয়ে পড়ল। তখন সালাম দাদু বললেন, এটা তো কঠিন কাজ, ঝামেলা আছে এতে। বড় বাবা, এছাড়া কি অন্য কোনো পথ নেই? তখন বড় বাবা জিন বললেন, না, এছাড়া অন্য উপায় থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। বড় বাবা জিনের কথায় আমি চিন্তিত হয়ে পড়লাম। এমন সময় আমার হাতে থাকা আংটির দিকে তাকাতে জিনের বাদশার কথা মনে পড়ল। আয়েশাপুরী জিনের বাদশার অনেক বড় উপকার করছে। এখন আয়েশা জিনের বাদশার কাছে সাহায্য চাইলে উনি নিশ্চয়ই সাহায্য করবে, এই ভেবে আয়েশাকে বললাম, আয়েশা, একটা কথা, তুমি তো জিন বাদশার উপকার করেছ, তোমার উপকারে খুশি হয়ে উনি একটা বিশেষ ধরনের আংটি তোমাকে উপহার দিয়েছিল, যেটা আমার হাতে পরানো। জিনের বাদশা তোমার উপর খুশি হয়ে তোমাকে আংটিটা দিয়ে বলেছিল না কোনোদিন ওনার কাছে সাহায্য লাগলে বলতে। এখন তো তুমি বিপদে পড়েছ, এখন জিন বাদশার কাছে যাও, উনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। তোমার হাতে দুইটা চুড়ি, একটা তোমার আর একটা ফাতেমার। ফাতেমাপুরীর চুড়ি ফিরিয়ে দেওয়ার কোনো না কোনো উপায় হয়তো ওনার জানা থাকবে। আমার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ ঠিক তো আয়েশা, তুমি তাই করো, চলে যাও জিন বাদশার কাছে, ওনাকে গিয়ে সব বলবা। পরে যদি উনি কোনো উপায় বলতে না পারে, তাহলে সাহায্য করতে না পারে, তখন না হয় বড় বাবা জিনের কথা মতো কাজ করব। সালাম দাদুর কথায় বড় বাবা জিনও বললেন, হ্যাঁ আয়েশা, তুমি জিন বাদশার কাছে যাও। সবার কথা আয়েশা বললেন, ঠিক আছে, আমি জিন বাদশার কাছে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য। নিশাদ, তুমি বাড়িতে চলে যাও, আর দোয়া করো আল্লাহর রহমতে যেন তোমার কাছে ফিরে আসতে পারি। এই বলে আয়েশাপুরী চলে গেলেন জিন বাদশার কাছে। আয়েশা জিন বাদশার কাছে ওনার প্রাসাদে যাবার পর বাদশাকে সালাম দিলেন। আয়েশাপুরী সালামের উত্তর দিয়ে জিন বাদশা বললেন, আয়েশাপুরী, কেমন আছো? এতদিন পর হঠাৎ আমার কাছে, কোনো সমস্যা হয়েছে কি? তখন আয়েশা বললেন, একটু সমস্যা আছে বাদশা হুজুর, আপনার সাহায্যের দরকার, দয়া করে একটু সাহায্য করতেন। তখন জিনের বাদশা বললেন, কি হয়েছে খুলে বলো। তোমার দুই হাতে দুটো চুড়ি, এই চুড়ি নিয়ে সমস্যা হয়েছে বুঝতে পারছি, কি করতে হবে বলো। তখন আয়েশাপুরী সব ঘটনা খুলে বললেন। আয়েশা বললেন, আমার হাতে দুটো চুড়ি থাকার ফলে আমার স্বামী ও শ্বশুর শাশুড়ির কাছে যেতে পারছি না, ফাতেমাপুরীর চুড়িটা ওকে ফিরিয়ে দিতে পারছি না। যদি কোনোভাবে ফাতেমাপুরীর চুড়িটা ওকে ফিরিয়ে দেওয়া যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। আয়েশার কথায় জিন বাদশা বললেন, বুঝতে পারছি, এই কাজটা অনেক জটিল, এরকম কাজে সমাধান অনেক সময় বড় বড় জিনরা দিতে পারে না,
আমি তো তোমাকে সরাসরি সাহায্য করতে পারবো না, তবে আমি একটা ঠিকানা তোমাকে দিব। তুমি এই ঠিকানায় যাবা একটা জিন রাজ্যে। সে জিন রাজ্যে আমার ঠিকানায় গেলে দেখবা ছোট্ট একটা ঘর, সে ঘরে একজন সুন্দর ও বৃদ্ধা জিন। সে জিনটাকে গিয়ে সালাম দিয়ে আমার কথা বলবা। আমার কথা বললেই হবে না, শুধু আমি চিহ্ন হিসেবে একটা কাপড়ের অংশ দিই। এই কাপড়ের অংশটা ওনাকে দেখালে বুঝতে পারবে আসলে আমি তোমাকে পাঠিয়েছি। তুমি ওনার কাছে যাবার পর তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি উত্তর দিবে, আর ওনাকে বলবে আমাকে একটা মায়াফুল দেন। তোমার হাতের চুড়িটা খুলে ফেলতে পারে বিশেষ ধরনের সেই মায়াফুল, আর এই মায়াফুল ওই বাগানে আছে। এরকম মায়াফুল সব জায়গায় থাকে না, কিছু কিছু জিন রাজ্যে থাকে। তুমি আর দেরি করো না, এই যে নাও কাপড়ের অংশ, এটা নিয়ে চলে যাও আমার দেওয়া ঠিকানায় ওই জিনের কাছে। জিন বাদশার কথা আয়েশা পরি কাপড়ের অংশটা নিয়ে চলে গেলেন অন্য একটা জিন রাজ্যে। সে জিনটার ছোট ঘরটার কাছে আয়েশা পরি সেখানে গিয়ে দেখলেন জায়গাটার আশেপাশে পাহাড়ের মতো আশেপাশেও জঙ্গলও আছে। এরকম একটা জায়গায় ছোট্ট একটা ঘর। সেখানে যাবার পর আয়েশা দেখলেন একজন বৃদ্ধা ঘরের বাইরে একটা গাছের নিচে বসে আছে। ওনার কাছে যাবার পর আয়েশা সালাম দিলেন। আয়েশা সালামের উত্তর দিয়ে সেই বৃদ্ধা জিনটা বললেন, তুমি কে মা? আমার ঠিকানা পেলে কিভাবে? তখন আয়েশা বলেন, আমাকে জিন বাচ্চা পাঠিয়েছে। কথাটা বলে জিন বাচ্চার পাঠানো কাপড়ের অংশ ওনাকে দেন। কাপড়ের অংশটা নিয়ে এসে জিনটা বলেন, বলো, আমি শিওর হয়েছি তোমাকে জিন বাচ্চা পাঠিয়েছে। উনি কেন পাঠিয়েছে সেটা বলো। তখন আয়েশা সব ঘটনা খুলে বললেন। আয়েশা বললেন, আপনার বাগানের মায়াফুল লাগবে, ওটা দিয়ে আমার হাতের এই চুড়িটা খুলতে হবে। আপনি যদি দয়া করে আমাকে ওই ফুলটা দিতেন আমার অনেক উপকার হতো। আয়েশার কথায় বৃদ্ধা জিনটা বললেন, আমার দ্বারা কারোর যদি কোনো বড় কোনো উপকার হয় সেটা তো উপকার করা আমার জন্য ভালো। আমি তোমাকে উপকার করব মা, তোমাকে ফুলটা দিব, কিন্তু একটু অপেক্ষা করো। এই ফুলটা নির্দিষ্ট একটা সময় তুলতে হয়, একটু অপেক্ষা করো, ফুলটা পেয়ে যাবে। তখন আয়েশা বললেন, ঠিক আছে। এই বলে আয়েশা ওনার পাশে বসে বললেন, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি জিন রাজ্য ছেড়ে এখানে কেন? এই জায়গাটা তো নিরিবিলি, এখানে অন্য জিনের প্রাসাদ নেই, আর জিন বাচ্চার সাথে আপনার সম্পর্ক কি? আয়েশা পরীর কথা জবাবে সেই জিনটা বললেন, তুমি আমাকে সাধারণ জিন ভেবো না মা, আমি একজন জিন সর্দার। হ্যাঁ, এখনই তবে ছিলাম। আর তোমাকে যে জিন বাচ্চা পাঠিয়েছেন উনি আমার বন্ধু। ওনার কথা অবাক হয়ে আয়েশা বলেন, আপনি জিন সর্দার হয়ে এখানে একাকী বাস করেন কেন? তখন সে জিনটা কান্না ভরা চোখে বলে, আমি এখানে একা না, আমার একটা মেয়ে সহ থাকি, কিন্তু আমার মেয়েটাকে ওরা ধরে নিয়ে গেছে। ওনার এরকম কথা আয়েশা বললেন, মানে কে ধরে নিয়ে গেছে? কার কথা বলছেন? আমাকে খুলে বলেন তো। আয়েশার কথা জবাবে ওই জিনটা বলেন, আমি যখন এই রাজ্য সর্দার ছিলাম তখন আমার এই গোত্রের আমার ভাইয়ের ছেলে ক্ষমতা দেখিয়ে হঠাৎ করে আমার উপর আক্রমণ করে, আমার পরিবারটাকে শেষ করে দেয়। সেই আক্রমণে আমিও আমার মেয়েটা ছাড়া সবাই মারা যায়। পরিবারের সবাইকে হারিয়ে আমি অসহায় হয়ে যাই। এই সুযোগে আমার ভাইয়ের ছেলে আমার রাজ্য জিন সর্দারের দায়িত্ব নেয়, আর আমাকে আমার প্রাসাদ থেকে বের করে দেয়। আমাকে আমার মেয়েকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার ফলে আমি আমার মেয়ে এখানে থাকি। কিন্তু গতকাল আমার ভাইয়ের ছেলেটা আমার মেয়েটাকে ধরে নিয়ে গেছে, কারণ আমাকে আমার মেয়েকে নাকি ওর পছন্দ করে ওকে জোর করে বিয়ে করবে। ওনার কথা আয়েশা বললেন, আরে এটা তো অন্যায়, ক্ষমতা দেখিয়ে ওরা এটা করতে পারবে না। আপনি আমাকে মায়াফুল দিয়ে উপকার করবেন, আপনার উপকারে খুশি আমি, না হয় আপনার একটা উপকার করি। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসছি। আয়েশার কথায় সে জিনটা বলেন, না মা, তুমি যেও না, ওরা অনেক ভয়ানক, তোমার কোনো ক্ষতি হতে পারে। ওনার জবাবে আয়েশা বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমি আপনার মেয়েকে তো নিয়ে আসবো, সাথে আপনার রাজত্ব ফিরে দেব। আপনি যাদেরকে ভয় পাচ্ছেন ওরা কোনো এই রাজ্যের সকল জিনপুরে আসলেও আমার সাথে পারবে না, কারণ আমার হাতে দুটো চুড়ি আছে। এই বলে আয়েশা পরি চলে গেলেন সেই জিনেদের কাছে। সেখানে যাবার পর আয়েশা দেখলেন সেই বৃদ্ধা জিনটার মেয়েকে জোর করে বিয়ে করছে খারাপ জিনটা। এটা দেখে আয়েশা বললেন, বন্ধ করুন এই বিয়ে, জোর করে কখনো বিয়ে হতে পারে না। আয়েশার কথায় সে খারাপ জিনটা বলল, তুই কে? আমার বিয়ে আটকানোর সাহস তোকে কে দিয়েছে? ওর কথা আয়েশা বললেন, নিজের চাচার সাথে বেইমানি করে ওনাকে সর্দার পদ থেকে তাড়িয়েছিস, অন্যায়ভাবে ওনার পরিবারের সবাইকে হত্যা করে আজ আবার ওনারই মেয়েকে জোর করে বিয়ে করছিস। এর জন্য তো তোর শাস্তি হবে অনেক বড় শাস্তি। আয়েশার কথায় সে খারাপ জিনটা রেগে কয়েকটা জিনকে বললেন আয়েশাকে মেরে ফেলতে। ওর হুকুমে কয়েকটা জিন আয়েশাকে আঘাত করতে আসলে এক মুহূর্তে ওদেরকে মেরে ফেললেন। এই দেখে সে খারাপ জিনটা আয়েশার কাছে তেড়ে আসলে আয়েশা ওকে ধরে ইচ্ছে মতো আঘাত করতে লাগলেন। আয়েশার আঘাতে ওই জিনটা পালিয়ে যেতে চাইলে আয়েশা ওকে ধরে সেখানেই মেরে ফেললেন। ওকে মেরে ফেলে সেখান থেকে সকল জিনপরীকে বললেন,
ও অন্যায়ভাবে ক্ষমতা দেখিয়ে এতদিন জিন সর্দার হয়ে এই রাজ্যের দায়িত্ব পালন করছে। এখন থেকে এটা আর পারবে না। এখন থেকে রাজ্য সর্দার হবে আগে যিনি ছিলেন তিনি। কথাটা বলে সেই বৃদ্ধ জিনকে মেয়েকে নিয়ে আবার ওনার কাছে ফিরে আসেন আয়শা পরী। আয়শা পরী ওই বৃদ্ধা জিনের কাছে এসে সম্মান করে বলেন, আল্লাহ রহমতে আপনার মেয়েকে ফিরে নিয়ে আসছি। শুধু তাই না, আপনার ভাতিজা ওই খারাপ জিনকে মেরে ফেলেছে। এখন থেকে আপনি এখানেই থাকবেন না, ফিরে যাবেন আপনার রাজপ্রাসাদে, আর এখন থেকে আপনার আবারও সর্দারের দায়িত্ব পালন করবেন। আয়শা কথা আবেগে সেই বৃদ্ধ জিনটা কান্না করে বললেন, তুমি অনেক ভালো মা, আমার অনেক উপকার করলে। তোমার জন্য দোয়া থাকবে সবসময়। তুমি আমার উপকার করলে, এখন আমাকে আমার উপকার করতে দাও, চলো তোমাকে মায়া ফুলটা দিয়ে দিই। এই বলে সেই বৃদ্ধা জিন ওনার বাগান থেকে সেই মায়া ফুলটা নিয়ে আসে। উনি মায়া ফুলটা নিয়ে এসে আয়শাকে বলে, এই যে মা ফুলটা, এটা তোমার চুড়িতে লাগালে এই চুড়িটা খুলে পড়বে। কিন্তু মা, এখানে তো একটা সমস্যা আছে। তুমি এই ফুলটা তোমার চুড়িতে লাগার পর খেয়াল করবা চুড়িটা যেন মাটিতে না পড়ে। মাটিতে পড়লে কিন্তু এটা আর কোনো কাজ করবে না। চুড়িটা মাটিতে পড়ার আগে ফাতেমা পরীকে বলবো ওটা ধরে তার হাতে পড়তে। সাবধানে থেকো। এই নাও ফুলটা, এটা নিয়ে বাড়িতে যাও। আর আবারও তোমাকে ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। সেই বৃদ্ধার কথায় ফুলটা নিয়ে আয়শা ওনাকে ধন্যবাদ জানিয়ে জিন বাদশার কাছে চলে আসে। জিন বাদশার জন্য ওই বৃদ্ধার খোঁজ পেলেন। জিন বাদশার কাছে আসার পর আয়শা বাদশাকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ বাদশা হুজুর, আমাকে সাহায্য করার জন্য। আপনার উপকার আমার মনে থাকবে। এই বলে আয়শা চলে আসে সালাম দাদুর বাড়িতে। সেখানে আমরা সবাই ছিলাম। ওখানে আসার পর আয়শা খুশি হয়ে বলে, আমি ফুলটা নিয়ে এসেছি। কথাটা বলে ওখানে কি কি ঘটেছে সবকিছু খুলে বলে সবাইকে। সব ঘটনা খুলে বলার পর আয়শা ফাতেমা পরীকে বলে, ফাতেমা আমার কাছে আসো। আমি এই ফুলটা আমার বাম হাতের চুড়িতে লাগালে এটা খুলে পড়বে, তখন তুমি এটা ধরে ফেলবা। মনে রাখবা এটা যেন মাটিতে না পড়ে, তাহলে কিন্তু আর কোনো কাজ করবে না। কথাটা বলে আল্লাহর নাম নিয়ে সে মায়া ফুলটা আয়শার বাম হাতের চুড়িতে লাগায়। আয়শা ফুলটা চুড়িতে লাগার পর আয়শার একটু কষ্ট হয় আর সেই চুড়িটা খুলে পড়ে। চুড়িটা খুলে পড়ার সাথে সাথে ফাতেমা পরী সেটা ধরে আর নিজের হাতে পরে নেন। ফাতেমা পরী তার চুড়ি ফিরে পাওয়ায় আয়শা পরী আবারও স্বাভাবিক হয়ে যায়। আয়শা স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। তখন সবাই খুশি হয়, আয়শা পরী স্বাভাবিক হয়। সবাই খুশি হয়ে বলেন, আল্লাহর রহমতে আয়শা আবারও আগের মতো হতে পারলো। খুশি হয়ে সালাম দাদু তখন বলল, যাক, আল্লাহ রহম করেছে। নিশাদ এখন আর চিন্তা নেই, তোর পরিবও তোর কাছেই ফিরেছে। সালাম দাদুর কথায় সেখানে থাকা বড় বাবা জিন বললেন, আয়শাকে আগের মতো হতে থেকে ভালো লাগছে। আমি তাহলে আসি, ভালো থেকো সবাই। কথাটা বলে বড় বাবা জিন চলে যাওয়া আয়শা ফাতেমাকে বললেন, ফাতেমা তোমার চুড়িটা ফিরিয়ে দিতে পেরে অনেক ভালো লাগছে। তুমি আমার জন্য তোমার শক্তিশালী চুড়িটা দিয়েছিলে, এখন শান্তি লাগছে। তোমার জন্য দরজা খোলা থাকলো, কখন আমার সাহায্য লাগলে বলবা, কেমন? আয়েশার কথায় ফাতেমা পরী খুশি হয়ে বললেন, ঠিক আছে। এই বলে ফাতেমা পরীও চলে গেলেন। ফাতেমা চলে যাবার পর সালাম দাদু বললেন, নিশাদ যা, এখন বাড়িতে যা, তোর মা বাবাকে খুশির খবরটা দে। আয়েশা পরী আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। সালাম দাদুর কথা আমিও আয়েশা পরী খুশি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মা বাবাকে সব খুলে বললাম। সব শুনে মা বাবা অনেক খুশি হলেন। আয়েশা পরী আবার স্বাভাবিকভাবে ফিরে পাবার মধ্য দিয়ে আয়েশা পরীর এই গল্পটি এখানেই শেষ করলাম। অপেক্ষা করুন আয়েশা পরীর পরবর্তী গল্পের জন্য। সামনে হয়তো কোনো একদিন নিয়ে আসবো আয়েশা পরীর নতুন গল্প। তো এই স্পেশাল গল্পটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।